আজকে আমরা এসে পৌঁছেছি 10th প্ল্যানেট ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল 2025-এ। বুঝতেই পারছেন যে 10th প্ল্যানেটের কথা আমরা বলছি। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাটকের দল। তারা প্রত্যেক বছর যে বেশ কয়েক বছর ধরেই তাদের যে থিয়েটার ফেস্টিভ্যাল করে আসছে, এই থিয়েটার ফেস্টিভ্যালে তারা চেষ্টা করে, তারা সবথেকে যেটা ভালো কথা যে কলকাতার একটি তরুণ তুর্কিদের দল, তরুণ তুর্কিদের এই দলে তারা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল কথাটা উল্লেখ করছে। ফলে নয়া থিয়েটার তাদের এখানে এসেছে, তারা দুটো নাটক নিয়ে এসেছে। একটি নাটকের নাম হচ্ছে চরণদাস চোর, যেটা আপনারা সবাই জানেন যে খুব বিখ্যাত সেই নাটক, সারা ভারত তোলপাড় করে দেওয়া নাটক। আরেকটি শেক্সপিয়ারের মিডসামার নাইটস ড্রিম অবলম্বনে কামদেব কা আপনা বসন্ত ঋতু কা সপনা। নামটা সবাই আপনারা জানেন যারা নাটক দেখেন, নাটক ফলো করেন। সেই নাটক, তার সঙ্গে পূর্ব পশ্চিমের একটি নাটক এক মঞ্চ এক জীবন, খুবই বিখ্যাত নাটক, সৌমিত্র মিত্র নির্দেশনায়, উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাট্যরূপ। তার সঙ্গে নিজেদের তারা দুটি নাটক মঞ্চস্থ করেছে। 10th প্ল্যানেটের নিজেদের নতুন নাটক অ্যান্টন চেখভের দ্য সি গার্ল অবলম্বনে গাংচিল, এবং আরেকটি নাটক ম্যাকবেথ। বুঝতেই পারছেন যে তাদের দুটি নাটক এবং বাইরের দুটি দলের মোট 3টি নাটক, সব মিলিয়ে 5টি নাটক নিয়ে তাদের 3 দিনের ফেস্টিভ্যাল। একাডেমির মঞ্চে উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। তো নাটকের উৎসব হলেই যেটা দেখা যায়, এবারেও তার ব্যতিক্রম হয়নি। একাডেমির মঞ্চ ভরে থাকছে, একাডেমির মঞ্চে ভরে মানুষ নাটক দেখছেন এবং মানুষের মধ্যে নাটক দেখার উন্মাদনা আছে। যে জেনারেশন আমাদের যিনি দিলেন সৌমিত্রদাদের একটি জেনারেশন তারা করেছেন, তার বৃত্ত সম্পূর্ণ হয়েছে। তাও তাদের বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন নাট্য উৎসবের মধ্যে দিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এখনো সৌমিত্রদাকে দেখে শেখার মতো, কিন্তু এটাও ভালো লাগে খুব দেখতে যে এদেরকে দেখে এই যে জেনারেশন তৈরি হচ্ছে, সেই জেনারেশন খুব সুন্দরভাবে কাজ করছে। এই মুহূর্তে কলকাতার থিয়েটার, বাংলার থিয়েটার, ভারতের থিয়েটার, এদের দিকে তাকিয়ে মনে হচ্ছে একমাত্র এই মাধ্যমটাই হয়তো সবার সামনে গলা উঁচু করে বলতে পারে যে দেশের কৃষক রাস্তায় বসে থাকে, যে দেশের ডাক্তার খুন হন নিজের কর্মস্থলে, এবং যে দেশের শিক্ষকরা রক্তাক্ত হন রাজপথে, তাদের কথা একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে সমগ্র ভারতের নিরিখে থিয়েটারই বলতে পারে। সেই তরুণ পদাতিকদের একজন হচ্ছে স্মরণ, যে সাহস করে যে এত বড় ঝুঁকিটা নিতে পারে, এবং ওর থিয়েটার সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা জানেন যে ওর কাজ দেখার জন্য আমি নিজে উদ্গ্রীব হয়ে থাকি এই কারণে যে ওর যেমন যে ইউথ থিয়েটার একদম নতুন একটা দৃশ্যকল্প ভাবে, নতুন ভাবে থিয়েটারকে উপস্থাপনা করার কথা ভাবে, ঠিক একই রকম ভাবে ওর মধ্যে একটা ধ্রুপদী জায়গা আছে। সেটা হচ্ছে ও ওই নতুন চোখটা দিয়ে ও পেছনের পুরনো যে থিয়েটার, কলকাতা এই রঙ্গশালাগুলো একটা সময়, এটা তো আমাদের কাছে খুব গর্বের যে তার একটা আন্তর্জাতিক ঐতিহ্য ছিল। এখানে শেখাও হতো, এখানে ব্রেক হতো, এখানে শেক্সপিয়ার তো বারবার হয়েছে। সেই রুচির যে সমগ্রতা, ঈশ্বরের রুচির সমগ্রতা, সেইখানে পাঠটা বেঁধে রাখে স্মরণ। এবং যে দলেরা এই উচ্চাকাঙ্ক্ষা দেখায়, যে দলেরা নিজেদের সবকিছু বন্ধ করে দিয়ে সাহস দেখায়, সেই সাহসীদের পথের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকলে আত্মা দিই। এইটুকুই বলার যে এইরকম নাটকের দলগুলি যেগুলো কলকাতায় আছে, এবং কলকাতার মধ্যে অনেক নামী দল যেরকম রয়েছে, অনেক উঠতি প্রজন্মের যারা নাটককার বা নাটক ব্যক্তিত্ব যারা রয়েছে, তারা নিজেদেরকে আরও সামনে আনার চেষ্টা করছে, তারা অনেক রকমের এক্সপেরিমেন্ট করছে। সব কিছু নিয়ে যে নাটকের উৎসবগুলো খুব ইম্পর্টেন্ট পদক্ষেপ। তো সেই জন্য 10th প্ল্যানেটকে একটা ধন্যবাদ দিতেই হবে। এবং এরপরে শুনে নিন যে 10th প্ল্যানেটের যে অন্যতম চালিকা শক্তি শারণ্য দে কি বলছেন, কেন তার এই নাটকের উৎসব, কেন তার এই চিন্তাভাবনা, কেনই বা এইসব নাটক। সেটার জন্য আমার কথা বলার এখানেই ইতি। আমি এটা আমার হাত থেকে আমার ব্যাটনটা ট্রান্সফার করছি আমার কো ক্রিয়েটার লোপামুদ্রার হাতে।
লোপামুদ্রার সঙ্গে শারণ্যর কাছে আপনারা ভিজিট করুন, কি বলছে শারণ্য শুনে নিন। ফোর্থ ওয়ালে শারণ্য, তোমাকে স্বাগত। আচ্ছা, আমি জানতে চাইছি যে এই যে 10th প্ল্যানেটের ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালটার মানে ভাবনা চিন্তাটা কেন এলো? হ্যাঁ, তো আমরা তো দল হিসেবে আমাদের 9 বছর হয়ে গেল। তো সেই আমরা 2 বছর আগে প্রথম আমাদের ফেস্টিভ্যাল করি, সেটা বাংলার দলগুলো নিয়েই অনুচিন্তন আর্ট সেন্টার হয়। তারপর সেকেন্ড আমাদের ফেস্টিভ্যালটা প্রথম আমরা একাডেমিতে করি, সেখান থেকে আমরা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করি। সেখানে চরণদাস স্টোর ছিল, এবারও চরণদাস স্টোর আছে এবং হাবিব তানভীর যে একটা ডিরেকশন নাটক কামদেব কা আপনি বসন্ত কা স্বপ্ন আছে। আসলে আমার যেটা মনে হয় এবং আমাদের যেটা মনে হয় যে থিয়েটারে এই যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট, মানে কালচারাল এক্সচেঞ্জ। একেবারে কালচারাল এক্সচেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। কারণ সিনেমা যদি আমি ধরি, একটা সুবিধা আছে যে এই দেশের যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সিনেমা দেখা যায়। হ্যাঁ, কিন্তু থিয়েটারের তো দল আনা থাকা, লাইভ পারফরমেন্স, তো এটা যদি কোনো দল উদ্যোগ না নেয় তাহলে তো অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব নয়। তো সেটাই আমরা বরাবরই চেয়েছি যে আমাদের বাইরে কি নাটক চলছে, সেই ইম্পর্টেন্ট কি কাজ হচ্ছে, সেইটা এখানে আনা। এই চর্চাটা তো বরাবরই বাংলায় ছিল, এটা নতুন নয়। এই ন্যাশনাল আউটলুক, ইন্টারন্যাশনাল আউটলুক বাংলার বরাবরই ছিল। তো সেইটাকেই কন্টিনিউ করা এবং বোঝা যায় আমাদের থিয়েটার এবং আমাদের দেশের থিয়েটারের কি অবস্থা, তারা কীভাবে আমার সময়টাকে দেখছে। তুমি বলে যে আগেরবারও চরণদাস স্টোর তোমরা এখানে মঞ্চস্থ করেছিলে, তো পরপর একই নাটক আনার কোনো, এটা কি দর্শকদের থেকে মানে ডিমান্ড বেড়েছিল বলে, না কি কারণ? দুটো একই নাটকে দুটো কারণ। এক হচ্ছে যে আমি যেই থিয়েটারের দর্শনে বিশ্বাস করি, যে মিনিমালিস্ট অ্যাপ্রোচে আমি কাজ করি, সেই অ্যাপ্রোচের সাথে ভারতবর্ষের অনেক থিয়েটারেরই খুব মিল আছে। তার মধ্যে অন্যতম হাবিব তানভীরজির একটা অবশ্যই। এবং আমরা আগের বছর যখন চরণদাস স্টোর আনি, অনেককে ফিরে যেতে হয় টিকিট না পেয়ে, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো আমাদের। তো আমাদের মনে হলো যে এই নাটকটা তো বারবার দেখার মতো নাটক, খুব গুরুত্বপূর্ণ নাটক ভারতীয় আধুনিক থিয়েটারের, তো এটা আর একবার আনা যায়। আবার যারা দেখেছিল তারাও আবার আসছে, অনেকেই আবার আসছে। তো এবং নতুন জেনারেশন যারা থিয়েটার করছে, আমরা তো এই নাটকগুলো দেখিনি যে সময় কলকাতায় হয়েছিল, সে সময় হাবিব তানভীর নিজে অভিনয় করতেন। তো আমার মনে হয় এই জেনারেশনের থিয়েটারের ওয়ার্কার আর্টিস্টদের যদি দেখে তাহলে হ্যাঁ একেবারে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলে মনে হয়। তাই জন্যই একই নাটক দুবার আনা। এই যোগাযোগগুলো তুমি কিভাবে করো, তুমি বা তোমার দল? এটা তো অ্যাকচুয়ালি থিয়েটার করতে করতে তো একটা যোগাযোগ তৈরি হয়েই যায়, যে কারা কারা কিরকম কাজ করছে বা কি হচ্ছে কোথায়। তো আমরা যেটা থিয়েটার লোকেদের একটা সময় ডাইরেক্টলি কন্ট্যাক্টই করা যায়, তো আমরা একেবারে ডাইরেক্টলি বলি যে আমাদের এই যেরকম আমাদের এইবার রিসেন্টলি একটি সেমিনার হলো অন সেনোগ্রাফি কলকাতাতেই। সেখানে একেবারে সত্যব্রত রাউত এসেছিলেন আর দীপন সিপারামান এসেছিলেন। তো তাদেরকে আমরা ডাকলাম, আমন্ত্রণ জানালাম, কারণ আমাদের মনে হয়েছে যে ডিজাইন, সেনোগ্রাফি, এই আইডিয়াগুলো শব্দের মতো আছে বাংলা থিয়েটারে, এটা যে কি ঘটছে বা অন্তত বাইরে কতটা আমরা কি হচ্ছে সেটা যদি আমরা না জানি তাহলে তো আমাদের ওই আউটলুকটা তৈরি হয় না। তো আমরা বরাবরই সেটা চেষ্টা করি, আমি বিশ্বাস করি যে আর্টের কোনো গণ্ডি হয় না, তো সেটাই প্র্যাকটিস করার চেষ্টা করছি। আচ্ছা, তো বাইরের থেকে যেমন নাটকের গোষ্ঠী এখানে এসে, তো অন্যান্য জায়গায় থিয়েটার ফেস্টিভ্যালে কি 10th প্ল্যানেট যায়? হ্যাঁ যায়। আমরা ত্রিপুরাতে কাজ করেছি, আমরা বাংলাদেশে কাজ করেছি। আচ্ছা, মানে ইন্টারন্যাশনালি অলসো? হ্যাঁ, ওটা করেছি। তো এই চলছে আমাদের এখন। আর এটা কি মানে 10th প্ল্যানেটের জন্মদিন উপলক্ষে গতকাল আমরা দেখলাম যে নাটকটি দ্য সিগলের গাংচিল, তো সেটা কি তোমাদের 10th প্ল্যানেটের জন্মদিন উপলক্ষে নতুন কোনো নাটকের প্রিমিয়ার হলো না কি? না, আমরা অ্যাকচুয়ালি প্রত্যেক ফেস্টিভ্যালে একটা নতুন নাটক প্রিমিয়ার করি, জন্মদিনে করি না। জন্মদিন আমাদের হয় হচ্ছে 29 জুলাই, সেটাও একাডেমিতেই সেলিব্রেট হয়। সেখানে আমরা ওই যে নাটকটা চলে সেটা শো করি, আর নয়তো অন্য সময় আমন্ত্রণও করি কোনো ভালো মিউজিক শো বা কিছু একটা। তো এটা আমরা বরাবর একটা নাটক আমরা এটা করে এসেছি যে আমাদের ফেস্টিভ্যালের প্রথম দিন আমরা একটা নতুন নাটক নামাই, সেটা আমরা করি, তো সেটার থেকেই করা। আচ্ছা, আর একটা জিনিস শুধু জিজ্ঞেস করি, সেটা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, কিন্তু আমরা এখানে দেখছি যে ভোপাল থেকে একটি দল এসে দুটো নাটক করতে, আর পূর্ব পশ্চিম আছে। তো ন্যাশনাল যখন বলা হচ্ছে, এই দুটো দল না অন্য কোনো বছর অন্য আরও কোনো মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাটকের দল আসবে? মানে ন্যাশনাল বলতে আমরা তো প্যান ইন্ডিয়া বুঝি। হ্যাঁ, একদম সেটা আমাদের পরবর্তীকালে আরও ইচ্ছা আছে, শুধু ন্যাশনাল নয়, আমাদের ইন্টারন্যাশনাল পরের বছরটাই আমাদের ইন্টারন্যাশনাল করার ইচ্ছা আছে। তবে সমস্যা হয়ে দাঁড়ায় হচ্ছে ফান্ড, আলটিমেটলি সমস্যা হয়ে দাঁড়ায় ফান্ড। যদিও আমাদের মিনিস্ট্রি অফ কালচার
কিছু টাকা দেয়, কিন্তু সেটাও আর যথেষ্ট হয়ে দাঁড়াচ্ছে না। আচ্ছা, কারণ জিনিসপত্রের কস্ট এবং থিয়েটার ইটসেলফ তো একটা মার্জিনালাইজড একটা আর্ট, খুব বেশি লোক চর্চাও করে না, দেখেও না, তো এইটার জন্য ফান্ড সবসময় কম। তো সেই জায়গাটাও একটা সমস্যা, যে যদি বাইরে থেকে দল কি দল মানে আরো বেশি দল যদি আসে, যেহেতু ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। তবে আমরা নিশ্চয়ই পরের বছর আমরা চেষ্টা করছি যে আরো অন্যান্য প্রান্তের দল, স্পেশালি আমরা কেরালা এবং দিল্লি, এখানে খুবই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই মুহূর্তে থিয়েটারে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করছি। সাথে বাইরে যে কাজগুলো হচ্ছে দেশের বাইরে, সেটাও আমরা কোনো সোলো নাটক ইন্টারেস্টিং যা হচ্ছে, শেক্সপিয়ার নিয়ে খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে, সেগুলো আমরা করার চেষ্টা করছি পরের বছর। আচ্ছা, এই ফান্ডের কথাটা আলাদা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। এই যে ফান্ডের একটা প্রবলেম হচ্ছে, তো তোমার কি মনে হয় যে ফান্ডের প্রবলেমটা কোথায় হচ্ছে, এবং তোমার একজন নাট্য ব্যক্তিত্ব হিসেবে তোমার কোন জায়গাটা মনে হচ্ছে সলিউশনটা লুকিয়ে আছে? অ্যাকচুয়ালি এই সলিউশনটা দুর্ভাগ্যবশত কেউ খুঁজেনি, সেটাই সমস্যা হয়ে গেছে। হয়তো আমাদের জাস্ট আগের জেনারেশনের কেউ খোঁজার চেষ্টা করছে, আমরাও করছি, এটার কি দাঁড়াবে আমরা জানি না। কারণ থিয়েটারের তো সেই অর্থে দর্শক যে খুব বাড়ছে তা তো নয়, সেটা একটা সমস্যা, যেহেতু এটা আবার বলছি মার্জিনালাইজ আর্ট। তো এইখানে যদি সব থেকে ভালো হতো যদি টিকিটটাই বিক্রি করে থিয়েটারটা করা যায়, কোনো ফান্ডের ওপর নির্ভরশীল না থেকে, কিন্তু সেটা সম্ভব নয়, এটা বোঝা যাচ্ছে। এটা পৃথিবী জুড়ে কোথাও থিয়েটারে এটা সম্ভব নয়। ফান্ড, আমার বিশ্বাস, যদি কর্পোরেট ফান্ড বা আরও ইম্পর্টেন্ট ফান্ড যদি উঠে আসে এবং থিয়েটারের লোকের মুখ দেখে সেই ফান্ডটা আসে, কোনো সিনেমা কিংবা সিরিয়াল করছে, তাদের প্রতি আমার কোনো আপত্তি নেই, সিনেমা সবই খুব ইম্পর্টেন্ট আর্ট। নাটক থেকে তো প্রচুর মানুষ থিয়েটার এবং সিনেমাতে গেছেন, মানে সিরিয়াল এবং সিনেমা, সেটা করুক। আমি বলছি কি, ধরা যাক বংশী কল, ধরা যাক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এরা তো সিনেমার মুখ না, এরা থিয়েটারের স্টার। একদমই। কিংবা শেষ আমি বলবো দেবশঙ্কর গৌতম হালদার, এরা তো থিয়েটারের স্টার। আমি বলছি এই থিয়েটারেরই মুখ যদি পুঁজি আনতে পারে, সেটা সিনেমার সিরিয়ালের থেকে ধার না করে, তাহলে হয়তো এই ফান্ডের ঝামেলাটা কোথাও গিয়ে মিটতে পারে। তুমি নতুন প্রজন্মের একজন নাট্য ব্যক্তি, তো তুমি কিভাবে অ্যাপ্রোচ করতে চাও তোমার জেনারেশন বা আরও আগামী জেনারেশন যারা তৈরি হতে চাইছে, তাদের তুমি কিভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবে? হ্যাঁ, মানে এইটা আমি কি বলবো, যে আমি আমার দলের ছেলেমেয়েদেরও বলি যে থিয়েটার করে তোর যদি আশা করিস খুব গাড়ি বাড়ি করতে পারবি, আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। এটা সম্ভব, মানে সম্ভব নয় সম্ভব, কিন্তু যে যার রাস্তা যে যাকে দেখে নিতে হবে। আমার ইচ্ছা যে একটা দলে আলটিমেটলি হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে, সেলফ সাস্টেনেন্সের জায়গা তৈরি করতে হবে। দলে আদর্শগত একটা জায়গা তো আছেই, কিন্তু একটা বাণিজ্যিক জায়গাও আছে, সেইটাকে ভেবে লগ্নি এনে দলের ছেলেমেয়েরা যাতে থিয়েটার করতে গেলেই আমি একটা গরিব মানুষ, আমার একটা অদ্ভুত সাইকোলজিক্যাল পভার্টি কাজ করে, আমার সেইখান থেকে বেরিয়ে থিয়েটারের লোকেরাও যাতে একটু ভালোভাবে, এরা দরকার পড়লে তাড়াহুড়ো থাকলে একটা উবের করে যেতে পারে, এই জায়গাতে আমাদের ইকোনমিক্যালি কোথাও আসতে হবে। সেটা আমরাও চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা কিছুটা সাহায্য পাই মিনিস্ট্রি অফ কালচারে, সেটা হয়তো আমাদের পুরোপুরি মিটছে না, কিন্তু আরও আমরা কি এভিনিউজ করা যায় সেটাও আমরা খোঁজেই আছি। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোর্থ ওয়ার্ল্ডকে সময় দেওয়ার জন্য।